আসসালামু আলাইকুম সবাইকে। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতি বা মোশন অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের পদার্থবিজ্ঞানে প্রথম যে চ্যাপ্টারটা আছে ভৌত জগত পরিমাপ, সেই চ্যাপ্টারটা আমরা পরে করব। আমরা প্রথমে স্টার্ট করব গতি বা মোশন চ্যাপ্টার দিয়ে। দেখো, গতি শব্দটার সাথে আমাদের দৈনন্দিন জীবনের আরেকটা শব্দ খুবই রিলেটেড। সেই শব্দটা হচ্ছে স্থিতি। কি বললাম? স্থিতি। তাহলে গতি কি এবং স্থিতি কি, এই দুইটা জিনিস যদি আমি একটু তোমাদেরকে বলি। দেখো, প্রথমে আমরা শিখব স্থিতি, দেন আমরা গতি নিয়ে ডিটেলস আলোচনা করব। স্থিতি কি? দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জায়গায় ফিক্সড দাঁড়িয়ে আসো। সে জায়গাটাকে তুমি যে দাঁড়িয়ে আসো, ওই জায়গায় তোমার দাঁড়িয়ে থাকাটা কি অবস্থা? তোমার স্থির অবস্থা। আর আমার এই স্থির যে অবস্থাটা, এটাকেই বলা হয় স্থিতি। তোমার বাসায় একটা জায়গায় তুমি চেয়ার রেখে দিছ, সেই চেয়ারটা কি এক জায়গায় থেমে আছে। এই চেয়ারটা কি আছে? স্থির আছে। আর এই যে চেয়ার যে অবস্থাটা আছে, এটা হচ্ছে স্থিতি, বা স্থির থাকার যে অবস্থাটা, এটা হচ্ছে স্থিতি। বাট পৃথিবী তো ঘুরতেছে, সেই হিসাবে কি চেয়ারটা গতিশীল হওয়ার কথা না? অবশ্যই গতিশীল হওয়ার কথা। তাহলে স্থিতি কেন বলতেছি? পৃথিবীর তাহলে তো সব কিছুই গতিশীল। যেহেতু পৃথিবী ঘুরতেছে, তার মানে কি সব কিছুই গতিশীল, তাই না? তারপরে আমরা কেন স্থিতি বা স্থির বলতেছি? আমরা স্থিতি বা স্থির, গতিশীল বা গতি, যেটাই বলি না কেন, এটা আমরা আলোচনা করি পারিপার্শ্বিকের সাপেক্ষে। আবারও বলতেছি, কিসের সাপেক্ষে? পারিপার্শ্বিকের সাপেক্ষে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, পারিপার্শ্বিক জিনিসটা কি? পারিপার্শ্বিক জিনিসটা হচ্ছে তুমি যে জায়গাতে আসো বা যে জিনিসটা নিয়ে কল্পনা করতেছো, তার আশেপাশের পরিবেশ, তার আশেপাশের বস্তু, আশেপাশের যে জিনিসপত্র আছে সেগুলা। তাহলে আশেপাশের জিনিসপত্রের সাপেক্ষে বা আশেপাশের পরিবেশের সাপেক্ষে যদি কেউ গতিশীল থাকে বা কেউ চলাচল করে, তাকে আমরা বলি গতিশীল। কেউ যদি থেমে থাকে, তাকে আমরা বলি স্থির। এটা কার সাথে ঘটে? সময়ের সাথে এই পরিবর্তনটা ঘটে, তাই না? সময় তো চলতেই থাকে, সময় তো আর থামে না। সময় চলার সাথে সাথে কেউ যদি চলাচল করে, তাহলে সে কি? গতিশীল। আর কেউ যদি সময় চলার সাথে সাথে চলাচল না করে, তাহলে সে কি? স্থির। কথাগুলো বুঝাইতে পারছি? তাহলে স্থিতির সংজ্ঞাটা কি হবে? তোমাকে যদি আমি বলি প্রথমে স্থিরের সংজ্ঞাটা কি হবে, তাহলে কি বলো তো? তুমি বলবা যে ভাইয়া, সময়ের সাথে কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না করে, তাহলে সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে, তাহলে তাকে স্থির বলা হয়। তাহলে তাকে কি বলা হয়? স্থির বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে, তাহলে তাকে কি বলা হয়? স্থির বলা হয়। আর বস্তুর এই স্থির থাকাটা বা যে স্থির আছে, এই জিনিসটাকে বলা হয় কি? স্থিতি। তাহলে বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। তাহলে কি বললাম? সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে, তাহলে তাকে আমরা বলি স্থির। আর বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। তাহলে গতি কি হবে? সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি, মানে সময়ের সাপেক্ষে বলতেছি, সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন করে, তাহলে তাকে গতিশীল বলে। আর বস্তুর এই অবস্থাকে কি বলে? গতি বলে, তাই না? অবস্থানের পরিবর্তন না করলে যেহেতু স্থির হয়, তাহলে পরিবর্তন করলে কি হবে? গতিশীল। আর এই গতিশীল এই অবস্থাকে বলা হয় গতি। তাহলে লেখো, সময়ের
সাপেক্ষে কোনো সময়ের সাপেক্ষে না, সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে তাহলে তাকে গতি বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে তাহলে তাকে কি বলে? গতি বলে। আর বস্তুর এই অবস্থাকে, এই গতি না তো, এটা গতিশীল, কি সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি তার সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন করে তাহলে তাকে গতিশীল বলে। আর বস্তুর এই অবস্থাকে গতি বলে। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তাহলে কি, সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে তাহলে তাকে স্থির বলে। বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি, বা বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। আর সময়ের সাথে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে তাহলে তাকে গতিশীল বলে। বস্তুর এই অবস্থাকে গতি বলা হয়। এখন দেখো, এই গতিরই আমাদের বইয়ে প্রকার বলা আছে। গতি সাধারণত পাঁচ প্রকার। গতি সাধারণত কয় প্রকার? 5 প্রকার। যথা সরল রৈখিক গতি, দুই নম্বর ঘূর্ণন গতি, তিন নম্বর চলন গতি, 4 নম্বর পর্যায়বৃত্ত গতি, 5 নম্বর সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, SHM, সিম্পল হারমোনিক মোশন। এই 5 ধরনের গতি আমাদের বইয়ে বলা আছে। এখন এই 5 ধরনের গতি আমরা ডিটেলস পড়ব, বাট এই গতির এই 5টা প্রকার ডিটেলস পড়ার আগে আমরা আরেকটা জিনিস একটু জানবো, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। তাহলে কি পড়ব? প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু যেটা আছে, এটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে কি হবে দেখো। ধরো এটা তোমার বাসা, তাহলে এটা আমার বাড়ি, এটা আমার স্কুল, এটা হচ্ছে বাস স্টপ। তাহলে আমি বললাম আমার স্কুল 10 কিলোমিটার দূরে, আমার স্কুল 10 কিলোমিটার দূরে। আমি আগে তোমাদেরকে দূরত্বটা লিখি। ধরলাম বাসা থেকে আমার স্কুলের দূরত্ব 10 কিমি। বাসা থেকে বাস স্টপের মানে বাস স্টপ থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। ধরলাম বাড়ি থেকে বাস স্টপের দূরত্ব 8 কিলোমিটার। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমি যদি বলি বাস স্টপ 8 কিলোমিটার, স্কুল
10 কিলোমিটার। আমি বললাম আমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, আমার এক ফ্রেন্ড বলল আমার স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। তুমি কি কারোটা ভুল বলতে পারবা? পারবা না। কারণ আমি বাড়ি থেকে বলছি যে আমার বাড়ি থেকে স্কুল 10 কিলোমিটার, বাস স্টপ থেকে স্কুল 5 কিলোমিটার। বুঝতে পারছো কথাটা? দেখো, আমি বাসা থেকে বললাম আমার স্কুল 10 কিলোমিটার দূরে, আর আমার এক বন্ধু বাস স্টপ থেকে বললো আমার স্কুল 5 কিলোমিটার দূরে। এই যে দূরত্বের পরিবর্তন হইলো, এক জায়গা থেকে 10 কিলোমিটার হলো, এক জায়গা থেকে 5 কিলোমিটার হইলো। এটা কেন হইলো? কারণ আমাদের যে জায়গাটা থেকে বলছি এই জায়গাটা আলাদা আলাদা। আমি বলছি আমার বাড়ি থেকে, আমার ফ্রেন্ড বলছে বাস স্টপ থেকে। তাহলে এই যে জায়গাটার সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করি, সেই জায়গাটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। বাড়ি একটা কাঠামো, বাস স্টপ একটা কাঠামো, আর এই জিনিসটাকে প্রসঙ্গ করে আমরা এটা তুলতেছি, এই জিনিসটাকে প্রসঙ্গ করে আমরা এটার দূরত্বটা তুলতেছি বা নির্ণয় করতেছি। যার কারণে যেই বস্তু বা যেই কাঠামোর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয়, সেই বস্তু বা কাঠামোকেই প্রসঙ্গ কাঠামো বলা হয়। কথাটা বুঝতে পারছো? আমি যদি উপরের ডেফিনিশনটা মুছে দিয়ে লিখে দেই, এই ডেফিনিশনগুলো মুছে দিলাম। হ্যাঁ, তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি হলো? যেই বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় অথবা কোনো একটা কাঠামোর অবস্থান নির্ণয় করা হয়, সেই বস্তু বা কাঠামোকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা লিখি যে বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে না লিখে লেখা সেই বস্তু বা কাঠামোকে, সেই বস্তু বা কাঠামোকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে কোনো বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, যে বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, সেই বস্তু বা কাঠামোকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো গেল, বাকি থাকলো কি? প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি? এই যে আমরা এটা বাড়ির সাপেক্ষে করতেছি, আমরা এটা বাড়ির সাপেক্ষে করতেছি, বাট এটা পুরা বাড়ি না হয়ে ধরো বাড়ির একটা খুবই ক্ষুদ্র একটা জিনিস। ধরো তুমি যে জায়গাটা মোবাইল রাখতেছো বা যে জায়গায় তুমি মোবাইলটা রাখছো, এই মোবাইল থেকে তোমার দূরত্ব কতটুকু হইতে পারে? ধরো 5 ফিট, 2 ফিট, 3 ফিট। তাহলে বাড়ির তুলনায় তোমার মোবাইলটা একটা বিন্দু পরিমাণ জায়গা না? বিন্দু পরিমাণ জায়গা কি না? অবশ্যই বিন্দু পরিমাণ জায়গা। এটাও যদি বুঝতে অসুবিধা হয়, তোমাকে আমি এখানে একটা এ বিন্দু দিছি, এখানে একটা বি বিন্দু দিছি। তোমাকে আমি বললাম এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত? তুমি কি এই বিন্দুটাকে কাঠামো বলতে পারবা? এই বিন্দুটাকে কি কাঠামো বলতে পারবা? অবশ্যই পারবা না। এই যে কোনো একটা কাঠামোর জায়গায় যদি কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, এখানে আমি বি বিন্দু না দিয়ে বললাম এখানে তোমার মোবাইল, তাহলে এ বিন্দুর সাপেক্ষে তোমার মোবাইলের দূরত্ব আমি বের করলাম ধরো 3 ফিট। 3 ফিট। তাহলে এ বিন্দুর সাপেক্ষে তোমার মোবাইলটা কত দূরে আছে? 3 ফিট দূরত্বে আছে। এই যে কোনো কাঠামোর জায়গায়, মানে কোনো বস্তু বা কাঠামোর জায়গায় যদি আমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে নির্ণয় করি, তাহলে সেই বিন্দুকে আমরা কি বলবো? প্রসঙ্গ বিন্দু। সংজ্ঞাটা যদি লিখি তাহলে কি হবে? যে বিন্দুর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, সেই
বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে। তাহলে আশা করি প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ বিন্দু এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার। ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে কি, যে বিন্দুর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সেই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে। তাহলে আশা করি প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো এই তিনটা জিনিসই তোমাদের ক্লিয়ার। এখন আসো আমরা যে বিভিন্ন প্রকার গতি পড়লাম এই 5টা গতির ব্যাখ্যা সহ পড়ব, কারণ এই 5টা গতি আমাদের ব্যাখ্যা সহ বলা আছে। প্রথমেই যদি 1 নম্বরে বলি, 1 নম্বরে কি ছিল? সরল রৈখিক গতি। 1 নম্বরে কি ছিল ভাইয়া? সরল রৈখিক গতি। এই যে সরল রৈখিক গতি, এই সরল রৈখিক গতিটা কি দেখো, একটা বস্তু ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, সে বি বিন্দু পর্যন্ত গেছে। এই যে এ থেকে যাত্রা করে বি পর্যন্ত গেছে, সে কি কোনো এরকম আঁকা বাঁকা অথবা এরকম ভাজাভাজি করে গেছে, নাকি একটা সরল রেখা বরাবর গেছে? সে কিন্তু এটাতেও যায়নি, এটাতেও যায়নি, একটা সরল রেখা বরাবর গেছে। বোঝো, একটা সরল রেখা বরাবর গেছে। কোনো বস্তু যদি এরকম একটি সরল রেখা বরাবর চলে তাহলে তার গতিকে আমরা বলি সরল রৈখিক গতি। তাহলে কি, কোনো বস্তু একটি নির্দিষ্ট সরল রেখা বরাবর চললে তাহলে সেই বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। তাহলে কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট সরলরেখা চললে তাহলে সেই বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। এর উদাহরণ তোমরা বিভিন্ন কিছু দৈনন্দিন জীবনেই দেখো। ধরো যে একটা বাস সোজা রাস্তায় চলতেছে, তাহলে এই বাসের গতিটা কি গতি? সরল রৈখিক গতি। একটা মোটরসাইকেল সোজা রাস্তায় চলতেছে, তাহলে এর গতিটা কি গতি? সরল রৈখিক গতি। অর্থাৎ কোনো কিছু সোজা চললেই, সোজা একটি নির্দিষ্ট রেখা বরাবর চললেই তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বলবো সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি গেল। এরপরে আমরা পড়ব ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিও সহজ, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা পড়ব ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি দেখো, তোমরা দৈনন্দিন জীবনে ঘড়ির কাঁটা সবাই দেখছো না? তাহলে ধরো এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, এর এটা মাঝ বিন্দু, এখান থেকে একটা মিনিটের কাঁটা আছে বা সেকেন্ডের কাঁটা আছে। এই সেকেন্ডের কাঁটার মাথায় যেটা আছে সেটাও তো একটা বিন্দু, তাই না? তাহলে এই সেকেন্ডের কাঁটার মাথা যেটা, এই মাথাটাকে আমরা একটা বিন্দু ধরে নিলাম। এই বিন্দুটা কি করতেছে দেখো তো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে থেকে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে অবস্থান করতেছে না? এবং এই যে বিন্দুটাকে কেন্দ্র করে সে একই দূরত্বে কি করতেছে? বারবার ঘুরতেছে। একই দূরত্বে কি করতেছে? সে বারবার ঘুরতেছে। ধরো যে সেকেন্ডের কাঁটা যদি এই রেখা দিয়ে ঘোরে, সেকেন্ডের কাঁটা যদি, দাগটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, ধরো যে এই রেখা দিয়ে ঘোরে, সে কি এই রেখার বাইরে কখনো এই রেখা, কখনো এই রেখা, কখনো এরকম, কখনো এরকম, এরকম হবে? হবে না। সে নির্দিষ্ট এই একটা রেখার উপর দিয়েই সবসময় ঘুরবে। এবং কিভাবে ঘুরবে? এর কেন্দ্রের যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে কেন্দ্র করে। তাহলে ঘূর্ণন গতি কি হবে? কোনো একটি বস্তু যদি একটি বিন্দু হতে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে ওই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার কক্ষপথে ঘোরে তাহলে তাকে কি বলবো? ঘূর্ণন গতি বলবো। যেমন দেখো এখানে মিনিটের কাঁটা
এখানের মাথা যে ধরলাম, এখানে মিনিটের কাটার যে মাথাটা, সেখানে এই মিনিটের মাথার মানে কাঁটার মাথাটা কি করতেছে, এই যে একটা বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরে থেকে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার কক্ষপথে সে কী করতেছে, ঘুরতেছে। এই গতিকে আমরা কি বলতেছি, ঘূর্ণন গতি। তাহলে সংজ্ঞাটা লিখি যদি, তাহলে কি হবে, কোনো বস্তু যদি একটি বিন্দু হতে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে থেকে সেই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে কি বললাম, কোনো একটি বস্তু যদি একটি বিন্দু হতে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে থেকে সেই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে কি বলে, ঘূর্ণন গতি বলে। উদাহরণ কি দিতে পারো, উদাহরণ ঘড়ির কাঁটার গতি, তারপরে ফ্যানের গতি বা ফ্যানের পাখার যে গতি সেই গতিটা, গাড়ির চাকার গতি, এগুলা কোন গতির উদাহরণ, এগুলা ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে ঘূর্ণন গতিটাও বুঝতে পারছো। এখন আসলে আমরা পড়বো চলন গতি। এখন কি পড়বো, চলন গতি। এখন আমরা পড়বো চলন গতি। চলন গতিটা কি দেখো, বস্তুর সকল কণা যদি একই সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কি বললাম, বস্তুর সকল কণা যদি একই সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। উদাহরণ আমি তোমাদেরকে ডাস্টার দিয়ে বোঝাচ্ছি। দেখো, আমি ধরো এখানে একটা সরল রেখা দিলাম বা যে কোনো রেখাই দিলাম, এটা হচ্ছে দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু। ভালো করে বোঝার ট্রাই করো। আমি এই ডাস্টারটাকে এখানে রাখলাম, এ বিন্দুতে রাখলাম। দেখো এখানে আমি বি বিন্দু মানে এখানে একটা বিন্দু দিলাম সি বিন্দু। তাহলে এখান থেকে আমি যখন নিয়ে যাচ্ছি, সময়ের সাথে সাথে কি হচ্ছে, ডাস্টারটা সামনের দিকে যাচ্ছে। ঠিক যখন এই জায়গাতে আসলাম, তখন এটাকে দিলাম আমি ধরো ডি বিন্দু, এটাকে দিলাম ই বিন্দু। তাহলে তুমি দেখো এই এ থেকে ডি পর্যন্ত দূরত্ব এবং সি থেকে ই পর্যন্ত দূরত্ব কি হয়েছে, একই হয়েছে। কারণ কি দেখো, এখানে ডাস্টারটা আমি ধরছি, এখানে সোজা রেখা নিয়ে গিয়ে এখানে থামাইছি, এই পর্যন্ত কি বুঝতে পারছো। এখন দেখো কেন আমি এটা দিলাম, এই এ বিন্দুর এখানে ছিল এই ডাস্টারের শেষ প্রান্ত, আর সি বিন্দুতে ছিল ডাস্টারের শুরুর প্রান্ত। ঠিক সময়ের সাথে সাথে ধরলাম আমি এখান থেকে এখানে যাইতে আমার সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে এই 3 সেকেন্ডে ডাস্টারের এই পয়েন্ট, 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 এই পয়েন্ট বা শুরু শেষ যে পয়েন্টই বলি না কেন, প্রত্যেকটা পয়েন্ট কী করছে, সমান দূরত্ব অতিক্রম করছে। এই পয়েন্ট যেটা ছিল সেটা কই গেছে, 3 সেকেন্ড পরে এখানে গেছে, এটা কই গেছে, এখানে গেছে, এই পয়েন্টটা এখানে গেছে। এভাবে কি হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট সমান দূরত্ব অতিক্রম করছে। বাট ডাস্টারটাকে যদি আমি এখানে রাখলাম, ধরো এখানে রাখলাম, এখানে একটা রাউন্ড রেখা দিলাম আমি ডাস্টারটাকে, এটা তার শেষ প্রান্ত, এটা তার সামনের প্রান্ত, এটা তার সামনের প্রান্ত। ডাস্টারটাকে যদি আমি এইভাবে ঘুরাইতাম, ডাস্টারটাকে যদি আমি এইভাবে ঘুরাইতাম, তাহলে দেখো এই সময় পরে আমার এখানে আসছে শেষ প্রান্ত, এখানে গেছে সামনের প্রান্ত। তাহলে দেখো তো এখানে কতটুকু দূরত্ব এবং এখানে কতটুকু দূরত্ব, এই দুইটা দূরত্ব অতিক্রম করতে ডাস্টারটা সেম সময় লাগছে, বাট এর শুরুর প্রান্ত যেটা সেটা বেশি গেছে, শেষ প্রান্ত যেটা সেটা কি করছে, সেটা কম গেছে। শুরুর প্রান্তটা বেশি গেছে, শেষ প্রান্তটা কম গেছে। তাহলে কি এখানে সময়ের একই সময়ে বস্তুর সকল কোণ একই দূরত্ব অতিক্রম করছে, একই সময়ে একই দূরত্ব অতিক্রম করেনি। এই যে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করলো না, তার মানে এটা আমরা চলন গতি বলতে পারবো না।
চলন গতি কোনটা হবে? এই যে আমাদের প্রথমটা। কোনটা হবে? প্রথমটা। কেন এটা হবে? কারণ চলন গতির শর্তই হচ্ছে একই সময়ে বস্তুর সকল কোণা একই দূরত্ব অতিক্রম করতে হবে। এটাতে আমাদের বস্তুর সকল কোণা একই দূরত্ব অতিক্রম করেনি, কারণ পিছনের কোণাগুলো কম দূরত্ব অতিক্রম করছে, সামনের কোণাগুলো বেশি দূরত্ব অতিক্রম করছে। আর এটাতে সামনের পিছনের মাঝখানে যে কোণাই বলি না কেন সবগুলাই সেম দূরত্ব অতিক্রম করছে। এই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি। তাহলে চলন গতি কি হবে? সময়ের সাথে কোনো বস্তুর সকল কণা যদি একই দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে চলন গতি বলে। তাহলে কি বললাম? সময়ের সাথে কোনো বস্তুর সকল কণা যদি একই দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর চলনকে কি বলে? সেই বস্তুর গতিকে চলন গতি বলে। মনে রাখবা সরল রৈখিক গতি চলন গতির উদাহরণ। কি বললাম? সরল রৈখিক গতি চলন গতির উদাহরণ। তাহলে চলন গতি এক ধরনের কি ধরনের গতি? চলন গতি এক ধরনের সরল রৈখিক গতি। মার্কার কি আছে? সরল রৈখিক গতিও এক ধরনের কি গতি? চলন গতি। তো আশা করি চলন গতিটাও তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পড়ব পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। এই দুইটা গতি আমাদের পড়লেই আমাদের গতি নিয়ে মোটামুটি যে টাইপগুলো ছিল সেগুলো নিয়ে পড়া শেষ। এখন আমরা কি পড়বো? আসো, এখন আমরা পড়ব পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি? দেখো, তোমরা একটা ভুল কনসেপ্ট মাথায় ধারণ করো, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি মানে মনে হয় বৃত্তাকার পথে ঘুরতে হবে, এরকম কিছু না। পর্যায়বৃত্ত গতির বেশ কয়েকটা শর্ত আছে। সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে, একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে, বারবার একই দিক থেকে অতিক্রম করতে হবে। তাহলে দেখো, আমি ধরো এখানে একটা এ বিন্দু নিলাম, এই এ বিন্দু থেকে এই রাস্তা দিয়ে একটা ধরো যে এই বিন্দুটাই এই রাস্তা দিয়ে বারবার ঘুরে আসতেছে, প্রত্যেকবার ঘুরে আসতে তার সময় লাগতেছে 3 মিনিট। তাহলে দেখো তো এই এ বিন্দুটা এই জায়গা থেকে যদি যাত্রা স্টার্ট করে, এ বিন্দুটা ধরো যে সি স্থান থেকে যাত্রা শুরু করলো, সে প্রত্যেক 3 মিনিট পর পরেই কি সি স্থানে আসবে না? এবং সে সর্বদাই কোন দিকে যাচ্ছে? সে সর্বদাই ডান দিকে যাচ্ছে। তাহলে বলো তো, সে প্রত্যেকটা 3 মিনিট পর পরেই সে কি করবে? এই পথ দিয়ে ঘুরে আবার এই বিন্দুতে আসবে, প্রত্যেক 3 মিনিট পর পরে এই বিন্দুতে আসবে, প্রত্যেক 3 মিনিট পর পরে সে এই বিন্দুতে আসবে। সে বারবার এ বিন্দুকে কোন দিক থেকে অতিক্রম করতেছে? বাম থেকে ডান দিকে অতিক্রম করতেছে না? মানে সি বিন্দুকে, এই এ বস্তুটা সি বিন্দুকে বারবার বাম থেকে ডানে অতিক্রম করতেছে। তাহলে বাম থেকে ডান। প্রথম কথা হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। দ্বিতীয় কথা, একই দিক থেকে অতিক্রম করতেছে। তৃতীয় কথা, একই বিন্দুকে অতিক্রম করতেছে। তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এর সবচেয়ে বড় উদাহরণ তোমাদেরকে যদি বলি, বাস্তব জীবনের ঘড়ির কাঁটার গতি। এই যে সেকেন্ডের কাঁটাটা, সে কি করে? প্রত্যেক 60 সেকেন্ড পর পরে এই 12কে অতিক্রম করে। ধরো 12কে দিয়ে উদাহরণ দিচ্ছে, তাহলে সে কি করে? প্রত্যেক 60 সেকেন্ড পর পরে 12কে অতিক্রম করে। বারবার এই বাম থেকে ডান দিকে অতিক্রম করে, বারবার বাম থেকে ডান দিকেই অতিক্রম করে, এবং এই 12কেই অতিক্রম করে। তাহলে এই গতিটাও একটা কি? পর্যায়বৃত্ত গতি। তাহলে সংজ্ঞাটা যদি লিখি তাহলে কি হবে? কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে, ধরলাম এই সি নির্দিষ্ট বিন্দুকে একটি
নির্দিষ্ট সময় পরপর, ধরলাম এই 3 মিনিট নির্দিষ্ট সময়টা, তাহলে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর বারবার একই দিক থেকে অতিক্রম করে তাহলে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে কি বললাম, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর বারবার একই দিক থেকে অতিক্রম করে তাহলে তার গতিকে কি বলে, পর্যায়বৃত্ত গতি বলে। আমি এখানে ঘড়ির কাঁটার গতি দেখালাম, একটা নির্দিষ্ট রাস্তার গতি দেখালাম, আরেকটা গতি যদি দেখায় সেটা হচ্ছে এরকম সরল দোলক, সবাই দেখছো তাই না, এটা একটা সরল দোলক, সরল দোলকের মাথায় যেটা ঝুলানো থাকে এটাকে বব বলা হয়। ধরো এই ববকে তুমি টানে এ বিন্দু থেকে ছেড়ে দিলা, বা দোলনা, এটা একটা দোলনা, ধরো এ বিন্দু থেকে ছেড়ে দিলা, সে কি করে, এখানে যায় আবার এখানে আসে, আবার এখানে যায় আবার এখানে আসে, আবার এখানে যায় আবার এখানে আসে। ধরো তুমি এ বিন্দুতে একে কি করছো, এ বিন্দুতে একে তুমি টেনে নিয়ে ছেড়ে দিছো, তাহলে কি সে এখানে গেল, গিয়ে আবার এখানে আসলো, তাহলে দেখো এখানে যাওয়ার পরে এখানে আসার পরে সে আবার কি এইদিকেই যাচ্ছে না, যায় আবার আসার পরে কি আবার কি এদিকেই যাচ্ছে না, তাহলে দেখো তো সে প্রত্যেকবার যায় ঘুরে আসে আবার একই দিকে যাচ্ছে, ঘুরে আসে আবার একই দিকে যাচ্ছে, ঘুরে আসে আবার একই দিকে যাচ্ছে। তার মানে এই সাইটের প্রত্যেকটা গতি দেখো তো সে কি একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করবে না, যদি বাতাসের বাধা না থাকে। তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া এটা তো এদিকে যাওয়ার পরে এদিকে আসতেছে, তাহলে এটা পর্যাবৃত্ত গতি কেমনে হয়? আচ্ছা এদিক থেকে আসুক না, এদিকে যাওয়ার পরে সে আবার তো এখানেই আসতেছে, আসে আবার যাচ্ছে, ওই ঠিক সেই সময় পরে দেখবা আবার যায় ঘুরে আসে, এখান থেকে আবার যাবে, আবার ঘুরে আসে আবার যাবে, প্রত্যেকবার যায় ঘুরে আসতে আর যে সময় লাগতেছে প্রত্যেকবারে সে সময়টা কি থাকবে, ফিক্সড থাকবে, এবং সে এ বিন্দু থেকে বারবার এদিকেই যাচ্ছে এবং বারবার এ বিন্দুকেই কি করতেছে, একই দিক থেকে অতিক্রম করতেছে। এই যে সরল দোলকের এই গতিটা একটা পর্যায়বৃত্ত গতি। বুঝাইতে পারছি পর্যায়বৃত্ত গতি? এই সরল দোলকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে এ বিন্দু থেকে তুমি বস্তুটাকে ছাড়লা না, ধরো এই এ বিন্দু থেকে, আমি এটা একটু অন্য কালি দিয়ে যদি বুঝাই, এই এ বিন্দু থেকে বস্তুটা গেল, এ বিন্দু থেকে বস্তুটা এখানে বি বিন্দু ধরলাম, বি বিন্দুতে গেল, যাইতে তার সময় লাগলো 5 সেকেন্ড, যাইতে তার সময় লাগলো কতক্ষণ, 5 সেকেন্ড, অথবা ধরলাম যাইতে সময় লাগলো 10 সেকেন্ড, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে যাইতে যদি 10 সেকেন্ড লাগে, আসতেও কতক্ষণ লাগবে, আসতেও 10 সেকেন্ড লাগবে, আসতেও কতক্ষণ লাগবে, 10 সেকেন্ড লাগবে। এই যে এ বিন্দু থেকে গেল, এ বিন্দু থেকে গিয়ে এ বিন্দুতেই ঘুরে আসতে যে সময়টা লাগলো, এই সময়কেই বলা হয় বস্তুর পর্যায়কাল। এই সময়কে কি বলা হয়, পর্যায়কাল। এই সময়কে আমরা বলি পর্যায়কাল। তার মানে কি, একটি বস্তু যেখান থেকে যাত্রা শুরু করলো সেখানেই তার ফিরে আসতে যে সময়টা লাগে তাকে আমরা কি বলবো, পর্যায়কাল বলবো। সংজ্ঞাটা আবারও বলতেছি, একটি বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে আসতে যে সময় লাগে তাকে আমরা কি বলি, পর্যায়কাল বলি। তাহলে এই পর্যায়কালটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ এর পরে আমরা যে গতিটা সম্পর্কে পড়বো সেটাতে আমাদের পর্যায়কাল মোস্ট ইম্পর্টেন্ট। রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে দেখো পর্যায়কালের সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে লিখে দেই, পর্যায়কাল কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে আসতে যে সময় লাগে
তাকে সেই বস্তুর পর্যায়কাল বলে। তাহলে কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে আসতে যে সময় লাগে তাকে সেই বস্তুর পর্যায়কাল বলে। আমার ফোনে চার্জ কমে আসছে, আমি একটু বারবার দেখতেছি যে ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা, কারণ হুট করে ক্লাস রেকর্ড যদি অফ হয়ে যায় তাহলে আবার ক্লাসটা নেওয়া কষ্ট করে বৃথা হয়ে যাবে। তাহলে পর্যায়কাল জিনিসটাকে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা বস্তু একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে পুনরায় সেই জায়গায় ফিরে আসতে তার যে সময়টা লাগলো সেটাই কি তার পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এই যে পর্যায়কাল জিনিসটা বুঝলাম, এখন আমরা পড়বো সরল স্পন্দন গতিটা কি। এই পর্যায়কাল যদি তোমরা বুঝে থাকো, সরল স্পন্দন গতি বোঝা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। এখন আমরা দেখব সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতিটা হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কিরকম দেখো, আমরা একটু আগে একটা সরল দোলক দেখলাম, তাই না? এই যে সরল দোলকটা, এই সরল দোলকটা আমরা কি করলাম, এ বিন্দু থেকে ছেড়ে দিলাম, সে বি বিন্দুতে উঠে গেল, গিয়ে আবার কি করলো, এ বিন্দুতে আসলো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, একটা দোলনাকে যখন তুমি টেনে ছেড়ে দিবা, ধরো এ বিন্দু থেকে যখন ছাড়বা, এই দোলনাটা কিন্তু একটা মাঝ বরাবর জায়গায় স্থির থাকবে। মাঝ বরাবর যে বিন্দুতে দোলনাটা স্থির থাকে তাকে বলা হয় সাম্য অবস্থা বা সাম্য বিন্দু, তাকে সাম্য বিন্দু বলা হয়। আর বস্তুর এই স্থির অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা, সাম্য অবস্থা। তাহলে যে বিন্দুতে স্থির থাকে তাকে বলা হয় সাম্য বিন্দু, আর এই স্থির থাকা অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা। এখন তুমি একে যদি এ বিন্দুতে টেনে ছেড়ে দাও, তুমি যতদূর টেনে ছেড়ে দিবে সে বি বিন্দুতে ততদূরই উঠবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এ থেকে ছেড়ে দিয়ে সে যদি এই সাম্য অবস্থায় আসতে 5 সেকেন্ড নেয়, সেই সাম্য অবস্থা থেকে বি পর্যন্ত যাইতেও 5 সেকেন্ডই নেবে। আবার সে বি থেকে সাম্য অবস্থায় আসতে আবার 5 সেকেন্ড নেবে, তার মানে এ পাশে টোটাল সে নিল 10 সেকেন্ড। আবার সে এই সাম্য অবস্থা থেকে এ বিন্দুতে আসতে আবার 5 সেকেন্ড নেবে, তাহলে এ পাশেও টোটাল কত নিল, 10 সেকেন্ড। তাহলে আমরা পর্যায়কালের সংজ্ঞাটা কি বললাম, একটি বস্তু কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বা কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেখানে ফিরে আসতে যে সময়টা নেয় তাকে কি বলে, পর্যায়কাল বলে। তাহলে সে এখানে যাইতে নিল 5, এখানে নিল 5, 10, আবার এখানে আসতে নিল 5, এখানে আসতে নিল 5, তাহলে 10, 5, 15 আর 5-এ 20। তাহলে এই বস্তুটার পর্যায়কাল কত আমরা পাইলাম, পর্যায়কাল 20 সেকেন্ড। সরল স্পন্দন গতি হচ্ছে এই পর্যায়কালের অর্ধেক সময়, পর্যায়কালকে 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 10 সেকেন্ড। এই সরল স্পন্দন গতির সংজ্ঞাটা হচ্ছে, কোনো বস্তু যদি এই পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বের গতির বিপরীত দিকে চলে তাহলে তাকে সরল স্পন্দন গতি বলা হয়। এখানে দেখো তো, আমরা এই দোলনাটা যখন কি করছি, একে আমরা এ থেকে ছাড়ছি, সে সাম্য অবস্থায় গেছে, এটা তার সাম্য অবস্থা, তাহলে এখানে 5 সেকেন্ড নিছে, এখান থেকে বিতে যাইতে আবার 5 নিছে, বি থেকে আবার সাম্যতে আসতে 5 নিছে, আবার সাম্য থেকে এতে আসতে 5 নিছে, তাহলে তার মোট পর্যায়কাল কত, 20 সেকেন্ড। তার সাম্য অবস্থার বাম পাশে সে নিচে 10 সেকেন্ড, সাম্য অবস্থার ডান পাশেও নিচে সে কি 10 সেকেন্ড। এই যে তাহলে আমরা কি দেখতেছি, 20 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড সে একটি নির্দিষ্ট দিকে এবং বাকি 10 সেকেন্ড পূর্বের গতির বিপরীত দিকে চলছে। পূর্বের গতি ছিল বাম দিকে, বাকি 10 সেকেন্ড ছিল তার কোন দিকে, বিপরীত দিকে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো, এই ধরনের গতিকে বলবো আমরা সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতির সংজ্ঞাটা যদি লিখি, যে কোনো বস্তু যদি তার